হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবারও চলে এসেছি কিন্তু আর একটি খুবই গুরুত্বপূর্ণ এসএসসি জিডির জিকে ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব 27/2/2024 2024-এর 27শে ফেব্রুয়ারি সেকেন্ড শিফট এসএসসি জিডির সেকেন্ড শিফটের যে এক্সাম হয়েছিল সেই এক্সামের জেনারেল নলেজগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। এটা আমাদের আজকে ক্লাস নম্বর হচ্ছে 25। জিডি 2024-এর একের পর এক আমরা কিন্তু শিফটগুলো আলোচনা করেছি। আগের যে 24খানা ক্লাস করিয়েছি, তোমরা যারা দেখোনি তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই এই যে ক্লাসটা করাচ্ছি তার দেখো ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে। প্লে লিস্ট করে দিয়েছি তোমাদের জন্য, প্রত্যেকটা এক এক করে প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবে। তারই সঙ্গে 2022 সালেরও ক্লাস পেয়ে যাবে এবং সেই সঙ্গে এমটিএসের যে ক্লাসগুলো করিয়েছি সেই ক্লাসগুলোও কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে যাবে। টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল দুটোতেই জয়েন করলে কিন্তু দুটোতেই আমাদের কিন্তু বিভিন্ন ইম্পর্টেন্স যে সকল নোটসগুলো হয়ে থাকে সেই ইম্পর্টেন্ট নোটসগুলো কিন্তু আমরা এই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে থাকি। ঠিক আছে, তো অবশ্যই এগুলোতে জয়েন করে ফেলো। তো এখন চলো আমরা দেখে নিই আজকের ক্লাসের প্রথম কোয়েশ্চেন কী রয়েছে। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে বিহারের মোট সাক্ষরতার হার কত? তো আমরা বারবার প্রত্যেক ক্লাসে আলোচনা করে আসি, বলো কত না, সেটা হচ্ছে 63.8 দেখে নাও। এটা বারবার বলে এসেছি, ভারতের সমস্ত বয়সের গোষ্ঠীর জন্য সামগ্রিক সাক্ষরতার হার হচ্ছে 74.04%। সাক্ষরতার উল্লেখ হিসেবে যদি পুরুষদের বলা হয়, পুরুষদের ক্ষেত্রে 82.14, মহিলাদের ক্ষেত্রে 65.46। সব থেকে বেশি হচ্ছে কেরালা, সেটা হচ্ছে 93.91, আর সবচেয়ে কম হচ্ছে বিহার, যেটা 63.82। এগুলো মনে রাখতে হবে। তারপরে চলে যাও 2 নম্বর কোশ্চেন। নিচের কোন খেলায় মিতালি রাজ খেলে? বলো, মিতালি রাজ ইনি কোন খেলার সাথে যুক্ত? তো ইনি একজন ক্রিকেটার, ক্রিকেট খেলার সাথে যুক্ত কিন্তু মিতালি রাজ। মানুষের মধ্যে ভয়েস বক্স দ্বারা শব্দ উৎপাদিত হয়। তো এই ভয়েস বক্সের অন্য নাম কি? ভয়েস বক্স যেটা দ্বারা শব্দ উৎপাদিত হয়, এটার আরেক নাম কি? না, এটার আরেক নাম হচ্ছে স্বরযন্ত্র। নিচের কোন উপজাতি রংকার উৎসব পালন করে? রংকার উৎসব এটা কোন উপজাতিরা পালন করে? এটা পালন করে থাকে কার্বি উপজাতিরা রংকার উৎসব পালন করে থাকে। এই কার্বি রংকার উৎসব হলো একটি প্রধান বার্ষিক উৎসব যা আসামে কার্বি উপজাতি দ্বারা পালিত হয়। তাহলে এই যে রংকার উৎসবটা, এটা কোথাকার না, হচ্ছে আসাম রাজ্যের। ভালো করে মনে রাখো, কার্বি উপজাতি দ্বারা পালিত হয়। সমৃদ্ধ ফসল এবং সম্প্রদায়ের মঙ্গল কামনার জন্য পালিত হয়। এটি সাধারণত জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে পালন করা হয়, যা কার্বি জনগণের নতুন বছরের শুরু। এরপরে চলে যাও 5 নম্বর। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক ভারত সরকার ই শ্রম পোর্টাল, এই যে e-shrom.government.in এইটা চালু করেছে 26শে আগস্ট। কত সালে এই যে পোর্টালটা চালু করেছে? এটা কবে চালু করেছে? এটা চালু করেছিল 2021, 26শে আগস্ট 2021-এ চালু করেছে। ভারতের গণপরিষদের নির্বাচন ড্যাশে অনুষ্ঠিত হয়? কত সালে? প্রত্যেকটাই দেখছি 1946 সালে। মাসটা কত সেটাও আমাদের জেনে রাখতে হবে, সেটা হচ্ছে জুলাই 1946-এ কিন্তু অনুষ্ঠিত হয়েছিল ভারতের গণপরিষদ নির্বাচন। তারপরে দেখো 7 নম্বর কোশ্চেন। দায়বদ্ধতা সম্পর্কে নিম্নলিখিত পড়ুন। দায়বদ্ধতা, যে কোনো প্রতিষ্ঠানে দায় হলো তার ঋণ বা অন্যদের কাছে তার ঋণ। একটি ব্যাংকের জন্য প্রধান দায় হলো আমানত, যা লোকেরা এটি কাছে রাখে। সঠিক বিবৃতি বা বিবৃতিগুলি শনাক্ত করুন। তো এখানে দুটোই বিবৃতি সঠিক রয়েছে, অপশান নম্বর 3 সঠিক অ্যান্সার। প্রাগৈতিহাসিক যুগ একটা ঐতিহাসিক, প্রাগৈতিহাসিক এবং প্রায়ৈতিহাসিক, এই 3টে যুগ পড়ে এসছো। তো এই প্রাগৈতিহাসিক যুগ, যেটা 20 লক্ষ বছর আগে থেকে প্রায় 12 বছর আগে পর্যন্ত বিস্তৃত ছিল। তো এই দীর্ঘ সময়কালে এদের নিম্ন, মধ্য এবং উচ্চ পুরাতন প্রস্তর যুগে বিভক্ত। 3টা প্রস্তর যুগে ভাগ করা রয়েছে, একটা নিম্ন, তারপরে মধ্য, তারপরে উচ্চ। তো এই দীর্ঘ সময়কালকে মানব ইতিহাসে ড্যাশ শতাংশ জুড়ে
এই যে দীর্ঘ সময়কাল, যেটা মানব ইতিহাসের ড্যাশ শতাংশ জুড়ে রয়েছে, মানব ইতিহাসের প্রায় 99% জুড়ে রয়েছে কিন্তু এই এই যে প্রস্তর যুগগুলোর সঙ্গে। তারপরে দেখো টেবিল টেনিস। টেবিল টেনিসে প্রতিটি খেলায় কত পয়েন্ট থাকে? প্রতিটি খেলায় কত পয়েন্ট থাকে? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 1, 11 পয়েন্ট। 11 পয়েন্ট থাকে। ড্যাশ দেবদাস সিনেমার বিখ্যাত গান কাহে ছেদ মোহে এবং বাজিরাও মস্তানির মোহে রং দে লাল কোরিওগ্রাফার করেছেন, কে করেছেন বলো? এই দুটো গানের, দেবদাস সিনেমা এবং বাজিরাও মস্তানির দুটো গান যার কোরিওগ্রাফি করেছে পণ্ডিত বিরজু মহারাজ, পণ্ডিত বিরজু মহারাজ। তারপরে দেখো 11 নম্বর কোশ্চেন, ভারতে দারিদ্র্য সীমা সাধারণত কিভাবে নির্ধারণ করা হয়? দারিদ্র্য সীমা কিভাবে নির্ধারণ করা হয়? এটা নির্ধারণ করা হয় আয় এবং খরচের স্তর, আয় এবং খরচের স্তর থেকে নির্ধারণ করা হয়। ভারতীয় সংবিধানের নিচের কোন ধারায় রাজ্যপালের শপথ বা প্রতিজ্ঞার কথা বলা হয়েছে? রাজ্যপালের শপথ এবং প্রতিজ্ঞার কথা বলা হয়েছে কোন ধারা? 159 ধারায়। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা DDUGKY এর অধীনে ছত্তিশগড়ে 11ই আগস্ট 2023 তারিখ পর্যন্ত কতজন প্রার্থী প্রশিক্ষণ পেয়েছেন? 61,199। 61,199 জন পেয়েছেন। কোন ভারতীয় একই বছরে 2টি অস্কার জিতেছেন? একই বছরে 2টো অস্কার পেয়েছিল, তিনি কে? না, তিনি হচ্ছেন AR রহমান। AR রহমান হয়ে যাবে সঠিক আনসার। তারপরে 15 নম্বর দেখো, ভারতের সবুজ বিপ্লব সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি পড়ুন। কী কী রয়েছে? না, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতে ক্ষুদ্রাত্মার সমাধান করার জন্য এই বিপ্লবটি শুরু হয়েছিল। দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির মধ্যে রয়েছে গ্রামীণ উন্নয়ন, শিল্প উন্নয়ন, অবকাঠামো, কাঁচামাল ইত্যাদির উপর ভিত্তি করে কৃষিক্ষেত্রে সামগ্রিক আধুনিকরণ। তো কোনটা সঠিক? এখানে সঠিক বিবৃতি খুঁজতে হবে। তো এখানেও কিন্তু A এবং B দুটোই বিবৃতি সঠিক রয়েছে। ঠিক আছে, তোমরা ভিডিওটা পজ করে বিবৃতিগুলো আরেকবার পড়ে নিতে পারো। 16 নম্বরে দেখে নাও, ডান্ডিয়া রাস নৃত্যের জন্য কোন রাজ্য বিখ্যাত? ডান্ডিয়া রাস, এই ডান্ডিয়া নৃত্য এটা কোথাকার? কোন রাজ্যের বিখ্যাত নৃত্য? ডান্ডিয়া রাস নৃত্য সেটা হচ্ছে গুজরাটের বিখ্যাত কিন্তু নৃত্য। 17 নম্বর দেখো, 1999 সালের রাওলাট আইন ব্রিটিশ ঔপনিবেশিক সরকারকে বিচার ছাড়াই ভারতীয়দের গ্রেপ্তার এবং আটক করার ক্ষমতা প্রদান করেছিল। 1919 সালের যে রাওলাট আইনটা, সেই সময় ভারতে ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? তখন ভারতের ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? লর্ড ডালহৌসি, লর্ড আরউইন, লর্ড চেমসফোর্ড না হচ্ছে লর্ড কার্জন? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3, লর্ড চেমসফোর্ড ছিলেন। সেই সময় রাওলাট আইন যখন হয়েছিল তখন সেই সময় কিন্তু ভারতের ব্রিটিশ ভাইসরয় ছিলেন লর্ড চেমসফোর্ড। 18 নম্বরে দেখো, ভারতীয় ক্রীড়াবিদ জসপ্রীত বুমরা কোন খেলার সাথে যুক্ত? তো তোমরা যদি খেলা দেখে থাকো তো অবশ্যই পারবে কিন্তু জসপ্রীত বুমরা, তিনি হচ্ছেন ক্রিকেট, যিনি না থাকলে ক্রিকেটে কিন্তু যে কোনো ম্যাচ একটু সংশয়ের মুখে পড়ে যায় যে জিততে পারবে কি পারবে না। বুমরা থাকলে তখন টেনশনটা অনেকটা কমে যায়, তাই কি না? 19 নম্বর কোশ্চেনটা দেখো, 2023 সালে কোন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী স্পিনোজা পুরস্কার জিতেছিলেন, যা ডাচ নোবেল পুরস্কার নামেও পরিচিত? স্পিনোজা পুরস্কার, যেটা ডাচ নোবেল পুরস্কার নামে পরিচিত, 2023 সালে কোন বিজ্ঞানী পেয়েছিলেন? তিনি হচ্ছেন জয়িতা গুপ্তা পেয়েছিলেন। তারপরে আজকের ক্লাসের শেষ কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন, ভারতের নিম্নলিখিত পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলির মধ্যে কোনটি খাদ্যশস্য উৎপাদন ত্বরান্বিত করার, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করার এবং খাদ্য কাজ এবং উৎপাদনশীলতার উপর জোর দিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করেছিল?
উৎপাদনশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করেছিল। সেটা হচ্ছে কোন সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে গেলেই পেয়ে যাবে বা টেলিগ্রামে তো অবশ্যই দেওয়া রয়েছে নোটস পঞ্চবার্ষিকী সম্পর্কে, হোয়াটসঅ্যাপেও দেওয়া রয়েছে, দুটোতে যেখানেই যাও সেখানেই পেয়ে যাবে। তো কিন্তু এই পঞ্চবার্ষিকী নোটসগুলো অবশ্যই কালেক্ট করবে, এগুলো ভালো করে তোমরা যারা জিডি পরীক্ষা দিয়ে যাবে পড়ে যাবে, খুবই ইম্পর্ট্যান্ট। তো দেরি না করে এই আমাদের স্টাডি সাকসেস কোচিং সেন্টার নামেই কিন্তু টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল দুটোই চ্যানেল রয়েছে, দুটোতেই যুক্ত হয়ে যাও। আর যদি আজকে ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই সবাইকে বলবো ক্লাসটা লাইক করে দাও, সবাই করে দিয়েছো। আর সাবস্ক্রাইব যদি না করে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। বেল আইকনে ক্লিক করলে আমরা যখনই ক্লাস আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এছাড়া টেলিগ্রামে জয়েন থাকলে সেখানেও পেয়ে যাবে, সেখানে আমাদের ক্লাসের পিডিএফগুলোও পেয়ে যাবে। আগে অনেক পিডিএফ দিয়েছি, সেগুলো কালেক্ট করে ফেলো, সেগুলো পড়াশোনা করো। অনেক নোটস দেওয়া রয়েছে, কিছু বই দেওয়া রয়েছে, তো সেগুলো কালেক্ট করে ফেলো, সেখান থেকে পড়াশোনা করো। তাছাড়া আমাদের ওই টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন জব রিলেটেড, এক্সাম রিলেটেড সমস্ত কিছু তো আপডেট অবশ্যই পাবে। তোমরা যে জিডির এক্সাম আসছে তার জিডি এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট কিন্তু আমাদের টেলিগ্রামে দেওয়া হবে, তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও।